এখানকার একটা আশ্চর্য জিনিস, এখন ঘড়ির কাঁটায় প্রায় 7:20 বাজে, কিন্তু এখনও চারিদিকটা অন্ধকার। এখানে সূর্য ওঠেও দেরি করে, অস্তও যায় অনেক দেরি করে। প্রায় 7:30 অবধি এখানে সূর্যের আলো থাকে। এই যে এখনও মাথার ওপরে চাঁদ দেখা যাচ্ছে, কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 7:30টার কাছাকাছি। আমাদের কলকাতায় তো এই সময় রোদ উঠে যায়, কিন্তু এখানে এখনো অন্ধকার, সূর্য ওঠেনি। আমরা দ্বারকায় গিয়ে ভারত সেবাশ্রম সঙ্গে উঠেছিলাম এবং সকালবেলা সেই জায়গারই একটু ভিডিও করলাম, তোমরা দেখো। হ্যাঁ, জায়গাটা কিন্তু খুব সুন্দর আর দ্বারকা স্টেশনের একদমই পাশে। তোমরা চাইলে কিন্তু এখানে উঠতেই পারো। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের ঘরটা তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবে বাকিগুলো বলতে পারছি না। আশা করা যায় ভালোই হবে। হ্যাঁ, কিন্তু এই মন্দিরের সামনে এই জায়গাগুলো কিন্তু একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। সকালবেলার ব্রেকফাস্টটা সেরেই আমরা চলে এলাম দ্বারকা মন্দিরে, এবং আজকে এই দ্বারকা মন্দির থেকেই আমরা বেদ দ্বারকার দর্শনে যাব। তা দ্বারকার যে মন্দির তার পেছনেই, যেখানে এই যে সুদামা সেতু, এই সুদামা সেতুর সামনে থেকেই কিন্তু গাড়ি, অটো সব কিছু রিজার্ভ করেই তোমরা বেদ দ্বারকা যেতে পারো। আর যারা একটু কম খরচে যেতে চাও তারা কিন্তু রিজার্ভ না করে শেয়ার অটোরও ব্যবস্থা রয়েছে, শেয়ার অটো করেও বেদ দ্বারকা যেতে পারো। আমরা সুদামা সেতু দিয়েই অটো বুক করেছিলাম। তা আমাদের অটো বেদ দ্বারকার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তা আমাদের প্রথম গন্তব্যস্থান ছিল রূপকিনী মন্দির। রূপকিনী মন্দির, তারপরে ওখান থেকে নাগেশ্বর টেম্পল, নাগেশ্বর টেম্পল থেকে গোপীতালাপ, এবং সবার লাস্টে বেদ দ্বারকা। বেদ দ্বারকা করে আবার দ্বারকায় রিটার্ন। আমরা বেদ দ্বারকা দর্শনের প্রথম স্টপ রূপকিনী মন্দিরে চলে এলাম। বলে রাখি, এখানেও কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই ভিডিওটা যেটুকু পারলাম করলাম। এরপরেই আমরা রূপকিনী মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে এর পরের যে স্থানে আমরা যাব সেইটা হলো নাগেশ্বর টেম্পল, যেটা কিনা একটা জ্যোতির্লিঙ্গ। যে 12টা জ্যোতির্লিঙ্গ আমাদের ভারতবর্ষে রয়েছে তার মধ্যেই একটা জ্যোতির্লিঙ্গ কিন্তু বেদ দ্বারকা যাওয়ার পথে পড়ে। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, যেখান থেকে গাড়িটা চলছে তার দুই ধারে কিন্তু একদমই গাছ টাছ কিচ্ছু নেই, একদম শুকনো ওয়েদার এখানে। মানে এই সময় এত শুকনো ওয়েদার হবে আমরা ভাবতে পারিনি। দেখতে দেখতে চলে এলাম নাগেশ্বর টেম্পলে। এটাই হচ্ছে নাগেশ্বর টেম্পলে ঢোকার মেইন গেট। এখান থেকেই আমাদের অটোটা ফার্স্ট ঢুকলো ভেতরে। ভেতরে যখন যাচ্ছি, ভেতরে কিন্তু গিয়ে দেখছি প্রচুর গাড়ি ঘোড়া আরও রয়েছে। হ্যাঁ, এখানকার রাস্তাঘাট কিন্তু খুব একটা ভালো না। এত ট্যুরিস্ট আসছে, এত কিছু, এত লোকজন, এত দোকান। গভর্নমেন্টের একটু দেখা উচিত এগুলো। সামনেই দেখা যাচ্ছে নাগেশ্বর মহাদেব টেম্পল। এইটা হচ্ছে পার্কিং স্পট, তোমরা প্রাইভেট গাড়ি নিয়েও এখানে আসতে পারো। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, দ্বারকা থেকে কিন্তু বাসে করেও এখানে ট্যুর করে অনেকে। ওই জন্যই ওই যে বাসগুলো দেখছিল, ওই বাসগুলো কিন্তু ট্যুরিস্টদের। এই ডান দিকে হচ্ছে টেম্পল, আর বাদিকে দেখছো ভগবান মহাদেবের বিশাল বড় একটা মূর্তি। অপূর্ব লাগছিল ওই জায়গাটা। এখন আমরা এখান থেকে নাগেশ্বর মন্দিরের টেম্পলের ভেতরে ঢোকার জন্য লাইন দিতে হবে। আমরা এখান থেকেই লাইন দেওয়া শুরু করেছিলাম। আমরা যখন গেছিলাম তখন খুব একটা লাইন ছিল না, তাও কম করে আধ ঘন্টার মতো লাইন ঠেলতে হয়েছিল। তবে এখানকার লোকেদের কাছে শুনলাম, এইখানে যখন শিবের পুজো হয় তখন কিন্তু বিশাল বড় লাইন পড়ে, বাইরে অবধি চলে যায়। নাগেশ্বর টেম্পলের মধ্যেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তবে দেখলাম এখানকার যে সিকিউরিটি যারা ছিল তারা খুব একটা কিছু বলল না। তা অনেকেই ক্যামেরা করছিল, তাই ভাবলাম আমিও দু একটা ভিডিও আর ফটো তুলে নিই। মন্দিরের ভেতরটা কিন্তু খুব বড়, আর দুধারে দোকান রয়েছে।
তবে এই দোকানগুলো কিন্তু এই মন্দির ট্রাস্টেরই তরফ থেকে। এই জায়গাটা হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকটা, আর এই পেছন দিকেই রয়েছে বিশাল বড় একটা পুকুর। পুকুরটা যথেষ্টই বড়, তবে হ্যাঁ ডিপ খুব একটা না, কেননা নিচ দেখা যাচ্ছিল, তবে হ্যাঁ প্রচুর মাছ আছে। আর এই জায়গাটা এত সুন্দর ঠান্ডা, এতক্ষণ রোদে ঘোরার পর মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। এত সুন্দর গাছের তলায় ঠান্ডা জায়গা। যখন এই মূর্তির সামনে এসে দাঁড়ালাম, সত্যি মানে কি বলবো, মনটা জুড়িয়ে গেল। এত বড়, কিন্তু তা সত্ত্বেও এত নিখুঁতভাবে কারুকার্য করা ছিল। খুব সুন্দর, খুব সুন্দর। এরপরেই আমরা দেখতে যাচ্ছিলাম গোপী তালাব। এই গোপী তালাব কিন্তু একটুখানি আসতে হয়, নাগেশ্বর টেম্পল থেকে খুব একটা দূরে না, একটুখানি যাওয়ার পরেই গোপী তালাব পড়ে। তা আমাদের ওখানে যে অটো ড্রাইভার ছিলেন তিনি বলছিলেন যে এখানে সেরকম কিছু দেখার নেই, কিন্তু তাও এসছি যেকালে ছেড়ে কেন যাব, তাই চলে এলাম। দু চার মিনিট হাঁটার পরেই চলে এলাম গোপী তালাবে। তা গোপী তালাবে সেরাম সত্যিই কিছু নেই, তার সামনে একটা বড় পুকুর রয়েছে, ওই পুকুরটাই হলো গোপী তালাব। আর মাঝখানে একটা ছোট্ট মার্কেট মতন পড়ে, ওই মার্কেটের মধ্যে দিয়েই গোপী তালাবে যাওয়ার রাস্তা। এরপরেই আমরা রওনা দিলাম আজকের ট্যুরের প্রধান আকর্ষণ বেতদ্বারকার উদ্দেশ্যে। বেতদ্বারকা তো এখনও একটু দূরে, তবে এখানকার রাস্তাঘাটগুলো তোমরা দেখো, মানে চারিদিকটা একদম শুকনো। আর হ্যাঁ, রাস্তার পাশে না তোমরা যেতে যেতে ক্যাকটাস গাছও দেখতে পারবে। মানে বুঝতে পারছো কতটা শুকনো হলে সেখানে ক্যাকটাস গাছ হয়ে থাকে। চলতে চলতে পৌঁছে গেল সমুদ্রের পাড়ে, আরব সাগরের তীরে বেতদ্বারকার নগরীতে। তা এই জায়গাটা দেখো, সমুদ্রের তীরে কি অপূর্ব লাগছে। ডান দিকটা পুরো মানে একটা ছোটোখাটো হারবারের মতো লাগছে, মানে নৌকাই নৌকা। আর ম্যাক্সিমাম কি প্রায় 98% কিন্তু এখানে সবই মাছ ধরার নৌকা। আর সেই সমুদ্রের পাশ দিয়েই রাস্তা, মানে অপূর্ব অপূর্ব লাগছে। এখান থেকে বেতদ্বারকা যাওয়ার জন্য যে লঞ্চ আছে তার টিকিট কাটতে হয়। আমরাও এখান থেকে টিকিট কেটে তারপর হেঁটে হেঁটে ফেরিঘাটে গেলাম, ওই সামনেই লঞ্চগুলো রয়েছে, ওখানেই আমরা উঠব। আর মানে জল এত পরিষ্কার, এত নিট অ্যান্ড ক্লিন, মানে আমাদের এখানে যে সমুদ্র রয়েছে দীঘা, পুরী, মানে এর ধারে কাছেও নেই। একদম পরিষ্কার জল, তোমরা দেখো মানে চকচক করছে জল পুরো। তা যাই হোক, আমরা লঞ্চে উঠে পড়লাম। এখনও লঞ্চটা পুরো ভরেনি, তাই ছাড়তে একটু দেরি আছে। তবে তোমরা দেখো, মানে সামুদ্রিক পাখি, মানে কি সুন্দর, অপূর্ব অপূর্ব লাগছে। একদিকে নিচে সমুদ্র, ওপরে সামুদ্রিক পাখি, আর দূরেই দেখা যাচ্ছে ব্রিজ, মানে অপূর্ব লাগছে, অপূর্ব। আর হ্যাঁ, একটা জিনিস, এই পাখিগুলো কিন্তু মানে একদম জ্বালিয়ে ছাড়ছে। মানে যতক্ষণ না তুমি এদেরকে খাবার দিচ্ছ, মানে তোমার একদম পেছনে লেগে থাকবে। আর খাবার দিয়েও নিস্তার নেই, কন্টিনিউ মাথার উপরে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। পাখিগুলো কি সুন্দর লাগছে দেখো, একদিকে সমুদ্রে বসে রয়েছে আর অন্যদিকে মাথার উপরে ঘুরছে। এখানে লোকেরা কিন্তু এই পাখির খাবার বিক্রি করছে। তোমরা যদি চাও কেউ এই পাখিদেরকে খেতে দেবে, তাহলেও কিন্তু তোমরা তাদের কাছ দিয়ে খাবার কিনে নিয়ে এই পাখিদেরকে খাওয়াতে পারো। আর হ্যাঁ, এখানে ট্যুরিস্টরা খেতে দিচ্ছে বলেই কিন্তু এত পাখি আসে। ওরা জানে যে এই ট্যুরিস্টরা খেতে দেয়, তাই জন্যই আসছে এখানে।
এই যে আমার সামনে এই যে অনেকেই হাতটা উপর করে এই পাখিগুলোকে খাবার দিচ্ছে। এই হাতটা জাস্ট ওপর করে রেখে দিলেই না পাখিগুলো এসে তোমার হাত দিয়ে খাবার নিয়ে চলে যাবে। যাই হোক, এবার আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। তবে হ্যাঁ, বোটটা চলছে ঠিকই, পাখিগুলোও কিন্তু বোটের সাথে সাথে আমাদের মাথার ওপর দিয়ে দিয়ে চলছে, মানে যেন ছাড়বে না আর। আর সমুদ্রটা কি অপূর্ব লাগছে দেখো, পুরো নীল জল, যতদূর চোখ যাচ্ছে খোলা সমুদ্র, সামনে এরম পাখি, মানে কি বলবো, অপূর্ব লাগছে। এই জায়গায় আসো, সবাই তোমরা আসো, ঘুরে যাও, জায়গাটা এক্সপ্লোর করো, তবেই বুঝতে পারবে কি সুন্দর লাগবে এই জায়গাটা। দেখো এদিকটা দেখো কি সুন্দর, আর পাখি মানে একদম মানে ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে। আর এখানে ভর্তি ট্রলার, যেদিকে সমুদ্রের যেদিকেই তাকাবে ভর্তি ট্রলার। প্রায় বিকেল হয়ে এসছে, নিচে সমুদ্র, সমুদ্রের ওপর ব্রিজ, আর তার পেছনেই সূর্য, মানে সত্যি এত ভালো লাগছে জায়গাটা, মানে একদম কি বলবো, মানে এখানে আসলে তোমাদের মানে ঘোরাটা সার্থক হয়ে যাবে, এত সুন্দর জায়গাটা। যাই হোক, আমরা ওই পাশ দিয়ে এপাশে চলে এলাম, সামনেই দেখা যাচ্ছে বেতদুয়ারকার ফেরিঘাট। তা আমরা ওপাশ দিয়ে এপাশে আসতে এই 20 মিনিট 25 মিনিট মতন সময় লাগলো, আর পুরো জার্নিটাকে উপভোগ করলাম। এত সুন্দর লাগলো, এইরকমভাবে সমুদ্রের ওপর দিয়ে বোট জার্নি আমি আমার লাইফে কখনো করিনি। এটাই হলো বেতদুয়ারকা যাওয়ার রাস্তা। এপারে তো চলে এলাম, তা এখন বেতদুয়ারকার উদ্দেশ্যে যাব। এই রাস্তা ধরেই যেতে হবে, আর এই রাস্তার দুধারে ভর্তি দোকান, প্রসাদ নিতে পারো তোমরা, খাবার চাইলে খাবারও কিনতে পারো। এটাই হলো বেতদুয়ারকার ঢোকার মেইন গেট। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারবে যে অনেক পুরনো, মানে অনেক, মানে বহু পুরনো, বহু পুরনো। আসলে এইটাই ছিল আগে মেইন মন্দির। তা পরবর্তীকালে এই মন্দির ধীরে 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 ভঙ্গুর হয়ে ভেঙে পড়ে। তা বিভিন্ন বিভিন্ন কারণে, প্রাকৃতিক কারণে, এছাড়াও অনেকে আক্রমণ করেছে এর ওপর। তা সেই সব কারণেই কিন্তু এই জায়গাটা যখনই তোমরা ঢুকবে, মানে একটা পুরনো ঐতিহ্যের ছাপ পাবে। আহ, তা যাই হোক, জায়গাটা খুবই সুন্দর। তা আমি এখানে একটু বসলাম, বসে একটু সময় কাটাচ্ছি। বলে রাখি, এখানকার কোনো মন্দিরেই কিন্তু ভেতরে ক্যামেরা নিয়ে তোমরা ঢুকতে পারবে না, ক্যামেরাও নিয়ে ঢুকতে পারবে না, ইভেন মোবাইলেও তোমরা মোবাইলেও ফটোগ্রাফি করতে পারবে না। ভেতরে ঘুরে টুরে বাইরে বেরোতে পুরো সন্ধে হয়ে গেছে। তা কলকাতাতে তো এই সময় পুরো অন্ধকার থাকে, কিন্তু যেহেতু ওইটা একদম পশ্চিম দিকে ভারতের, তাই জন্য ওখানে কিন্তু এখনো সূর্যের আলো হালকা দেখা যাচ্ছে। এখন কিন্তু প্রায় সন্ধ্যে 7:30 বাজে, আর 7:30টার সময়ও কিন্তু দেখা যাচ্ছে হালকা হালকা আলো। কি বলবো, আর তার মধ্যে এই ব্রিজ, আর তার সামনে পাখি, চারিদিকটা মানে একদম অপূর্ব লাগছে। ছাড়তে ছাড়তে যাচ্ছে। সন্ধ্যের পর এই জায়গাটা কি অপূর্ব লাগছে দেখো, পশ্চিমের আকাশে তখনও হালকা হালকা লালচে সূর্যের আলো দেখা যাচ্ছে, নিচে সমুদ্র, ওপরে সামুদ্রিক পাখি উড়ে বেড়াচ্ছে, সামনেই ব্রিজ। হ্যাঁ, ভবিষ্যতে যখন তোমরা আসবে তখন কিন্তু যদি তোমরা লঞ্চে করে না আসতে চাও, তাহলে কিন্তু এই ব্রিজে করেও তোমরা টপকাতে পারবে, কেননা তখন কিন্তু ব্রিজ চালু হয়ে যাবে। এমনি মোবাইলে অনেক তুলেছি, আর সব সুন্দর সুন্দর ফটো আছে দেখতে দেখতে এপারে চলে এলাম। তা রাত হয়ে গেছে, আর আজকের মতো বেতদুয়ারকা দর্শনও প্রায় কমপ্লিট।
এরপর আমরা আবার হোটেলে ফিরে যাব। তা আজকের মতো এপিসোড এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা এপিসোড নিয়ে। আজকের মতো বিদায়।